আজকে এই আলোচনা সভায় সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত আছে আমাদের সঞ্চালক, সাধারণ সম্পাদক সহ সম্মানিত বিভিন্ন স্তরের সাংবাদিকবৃন্দ, সুধীমণ্ডলী, সবাইকে আজকে আমাকে আমন্ত্রণ জানার জন্য এবং কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার বক্তব্যের প্রারম্ভে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, আমাদের জাতির পিতা, আমাদের আদর্শের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি 15 আগস্ট বঙ্গবন্ধু পরিবার সহ যারা শহীদ হয়েছেন সকল শহীদদেরকে। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি দেশের মুক্তিযুদ্ধে নিহত 30 লক্ষ শহীদ এবং নির্যাতিত 2 লক্ষ মা বোনকে। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি 2রা নভেম্বর শহীদদেরকে এবং বিশেষ করে আমার মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পরে এই কয়েক মাসে যারা নিহত হয়েছেন সেই সমস্ত সব শহীদদেরকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই দেশের 17 কোটি মানুষের নেত্রী, বঙ্গবন্ধু কন্যা, বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশে আমাদের রাজনীতির শেষ ঠিকানা। বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশে বঙ্গবন্ধু অসমাপ্ত সোনার বাংলা কায়েমের জন্য বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে আমরা এই সুনামটা অর্জন করেছি। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর যেখানে দুর্যোগ সেখানে বাংলাদেশ পৃথিবীর যে কোনো দুর্যোগের পাশে থাকে। আপনারা জানেন, নেপালের দুর্যোগ সময় বাংলাদেশ নেপালের জনগণের পাশে ছিল, তুরস্কের দুর্যোগের সময় তুরস্কের পাশে ছিল। সুতরাং আমরা একটা যে দুর্যোগ ব্যবস্থাপনার জন্য একটি মডেল সৃষ্টি করেছি, তেমনি অন্য দেশেও আমরা সাহায্য করার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা কাজ করি। আপনি জানেন, দুর্যোগ মন্ত্রণালয় বাহির থেকে মনে হয় যে শুধু দুর্যোগ নিয়ে কাজ করে। দুর্যোগ মন্ত্রণালয় শুধু দুর্যোগ নয়, এই দেশের অবকাঠামোর একটা বিরাট ভূমিকা রয়েছে। গ্রাম অঞ্চলের যে টিআর কাবিঘাট যেটাকে বলে, রাস্তা, পাকা রাস্তা, কাঁচা রাস্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সংস্কার, গ্রামের যে কাজগুলি, কালভার্ট, ব্রিজ, যেগুলি গ্রামের উন্নয়নের যে মূল ভিত্তি, এগুলি দুর্যোগ মন্ত্রণালয় করে থাকে। তাছাড়া সারা বাংলাদেশে আমরা যে কোথাও কোনো বন্যাপ্রবণ অঞ্চল, কোথাও সাইক্লোন অঞ্চল, ভৌগোলিক কারণ যে আমরা বাংলাদেশটা যে দুর্যোগের ভিতরে আসি, এর জন্য যে আশ্রয় কেন্দ্রগুলি বিভিন্ন নামে, এগুলি দুর্যোগ মন্ত্রণালয় করে থাকে। এছাড়া সারা বাংলাদেশে যে ইজিপি, আপনার ইজিপিপি, যেটা গ্রামাঞ্চলে মহিলাদের কর্মসংস্থানের জন্য সরকার একটা বিরাট ব্যবস্থা করছে, যেটা গ্রাম অঞ্চলে মহিলাদের কর্মসংস্থানের জন্য এবং তাদেরকে স্বাবলম্বী হওয়ার জন্য বিরাট ভূমিকা রাখে, সেটাও দুর্যোগ মন্ত্রণালয় করে থাকে। এছাড়া সারা বাংলাদেশে বলেন যে ভিজিপি বিভিন্ন সময় বড় বড় দিনগুলিতে, জাতীয় দিনগুলিতে এবং বিভিন্ন দুর্যোগের সময় এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে যে আপনার ভিজিপি দিয়ে থাকে, এটা দুর্যোগ মন্ত্রণালয়ের মধ্যে করে থাকে। সুতরাং দুর্যোগ মন্ত্রণালয়ের কাজ অনেক বিস্তৃত। এছাড়া যে 11 লক্ষ রোহিঙ্গা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, যাদেরকে তারা নিজের মাতৃভূমি ছেড়ে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে এসেছে, তাদেরকে সাময়িকভাবে যে আশ্রয় দিয়েছে, এটা মানে আমাদের দুর্যোগ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনাটা করে থাকে। সুতরাং এটার কার্যক্রম দুর্যোগ মন্ত্রণালয় অনেক বিস্তৃত। সুতরাং আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই এই মন্ত্রণালয়কে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল যে আমি যেন প্রতিটা মন্ত্রণালয়ের আগে জিনিসগুলো বোঝার চেষ্টা করি, সমস্ত নতুন মন্ত্রীদের প্রতি তার নির্দেশ ছিল।
এবং দায়িত্ব নেওয়ার পরে আমি সিপিবি এবং আমাদের মহাখালীর যে অফিসটা, আমাদের যে রেড ক্রস এবং আমাদের ভাষাঞ্চল এবং আমাদের যে চট্টগ্রাম কক্সবাজারের যে রোহিঙ্গা কেয়ার উখিয়ার, এগুলি আমি সরজমিনে পরিদর্শন করে অভিজ্ঞতা লাভের চেষ্টা করি। শুধু তাই না, আপনারা জানেন যেদিন আমি দায়িত্ব নেই আমি সাবেক মন্ত্রীকে ডেকেছিলাম তার সাথে তার পরামর্শ নেওয়ার জন্য, তার মন্ত্রণালয়ে কী কী প্রতিবন্ধকতা সে ভোগ করছে এবং কিভাবে সামনের দিকে কাজ করার জন্য তার পরামর্শ এটা নেওয়ার জন্য এটা আমার প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল এবং আমি তাকে আনুষ্ঠানিকভাবে এখানে মন্ত্রণালয়ের বিচার দিই এবং এবং তার সাথে আমরা এটা সাধারণত আমাদের দেশে রেওয়াজ নাই যে পুরানা কেউ আসলে যখন চেয়ারে বসে পুরানা মনে রাখেন। তা আমার কথা হলো, আমি যেহেতু একজন লোক ছিল, সে কী কী প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে এবং তার পরিকল্পনা কী ছিল সে বাস্তবায়ন করতে পারে নাই, আবার তার অভিজ্ঞতা আমার সামনে থেকে কাজ করার ব্যাপারে তার কোনো পরামর্শ এটা আমি নেওয়ার জন্য চেষ্টা করেছি। তো এইভাবে আমি অভিজ্ঞতা সঞ্চয় করে আমি কাজ করার জন্য চেষ্টা। আপনি জানেন যে আমি যেদিন আমি দায়িত্ব গ্রহণ করি তার 3 দিন ওই দিনেই আমি সমস্ত আমরা ইয়েগুলি বিশেষ বরাদ্দ আমি বন্ধ করেছিলাম। পরবর্তী মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা তিনি বলেছেন এটা ভালো হয়েছে। তো এইভাবে আমরা চেষ্টা করতেছি যতটা সম্ভব একটা স্বচ্ছতার মধ্যে কাজগুলি আগায় নেওয়ার জন্য। এই ব্যাপারে আপনাদের সবার সহযোগিতার দরকার। বিশেষ করে আপনারা জানেন যে ঢাকায় একটা বড় বিল্ডিং ধসে আমরা অনেক লোক হারিয়েছি। তারপর আমাদের ঘূর্ণিঝড় রিমেল আঘাত এনেছে, এটা আমার ছিল একটা বড় ধরনের চ্যালেঞ্জ। আমি চেষ্টা করেছি রিমেল আসার আগেই 1 সপ্তাহ আগে থেকেই এই রিমেলকে অ্যাড্রেস করে রিমেলের সাথে দুর্যোগের সাথে যতগুলি স্টেক হোল্ডার আসে তাদেরকে ঐক্যবদ্ধ করে এটাকে মোকাবেলা করার জন্য আমি 1-2বার আমার মন্ত্রণালয়ে মিটিং করেছি, ইন্টারমিডিয়েট মিটিং করেছি। সেখানে আমি ফায়ার সার্ভিস, সিপিবি, রেড ক্রস এবং যতগুলি এবং সেনাবাহিনী এবং যারা যারা আমাদের কাঠামো আমাদের জড়িত আবহাওয়া অফিস সবাইকে ঐক্যবদ্ধ করে একটা পরিকল্পিতভাবে সমন্বিত উদ্যোগ নেওয়ার জন্য আমি চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আপনারা জানেন যে একই সময় বাংলাদেশে যখন রিমেল আঘাত হয় তখন কিন্তু আমাদের ভারতও আঘাত এনেছে। সেখানে ভারতে আমাদের চেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষও বেশি মারা গেছে। এমনকি একই সময় আমেরিকাও একটা ঝড় আঘাত হয়েছিল, সেখানেও বাংলাদেশে তাদের মৃত্যুর সংখ্যা বেশি ছিল। তো যাই হোক, আমরা আপনাদের সবাই প্রচেষ্টা, আমার দক্ষিণাঞ্চলে অনেকগুলি অবকাঠামো আছে, সামরিক বেসামরিক, মোংলা পোর্ট, পায়রা পোর্ট, শেখ হাসিনা সেনানিবাস, চিটাগাং পোর্ট, আমাদের বিভিন্ন শেরে বাংলা ঘাঁটি আছে, আমার ভাষাঞ্চল আছে, এমনকি আমার বঙ্গবন্ধুর যে ট্যানেল সহ আমরা প্রতিটা সেন্সিটিভ অবকাঠামোকে আগে অ্যাড্রেস করেছি যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় এবং সময় মতো তারা নিরাপদে চলে যায়। ইনশাআল্লাহ এবার দেখেন এত বড় একটা ঝড়টা কিন্তু সাধারণত ঝড়গুলি আমরা একটা ভাটা একটা জোয়ারকে কেন্দ্র করে আসে। এবার যে ঝড়টা পড়ছে এটা আসার সময়টা ছিল খুব গতিবেগ ছিল খুব অল্প, প্রথম 10 তারপরে 6 তারপর 4, যার জন্য 4টা জোয়ারকে আমাদের ফেস করতে হয়েছে। ঘূর্ণিঝড় রিয়ালকে করে 4টা জোয়ার, যেটা বাংলাদেশের ইতিহাসে কোনো সময় হয়নি। যার জন্য কম বেশি দেখা যায় যে সেইটা আপনার সাতক্ষীরা থেকে টেকনাফ পর্যন্ত কোথাও কম বেশি সব জায়গায় এফেক্টেড হয়েছে। এমনকি এই ঝড়ের পরে 300 থেকে 350 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যার জন্য পাহাড়ি অঞ্চল, উত্তরী অঞ্চল বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
এবং এগুলি আমরা জানতাম বলে এগুলি আমরা আগে থেকেই আমি জলবদ্ধতার কথা সৃষ্টি হতে পারে এই জন্য পৌরসভাগুলিতে আমরা নির্দেশনা দিয়েছি। আমাদের পাহাড়গুলিতে সমস্যা হইতে পারে, ফায়ার সার্ভিসকে আমরা নির্দেশনা দিয়েছি, সেনাবাহিনীকে আমরা নিয়োজিত রেখেছি পাহাড়ি অঞ্চলগুলি আগে থেকে, যাতে কোনো রকম পাহাড় ধস হলে সাথে সাথে রেস্কিউ হয় এবং সম্ভাবনা অঞ্চলগুলিতে আমরা মানুষকে সরাই নেওয়ার জন্য আগে থেকে। যার জন্য দেখা যায় এবার কিন্তু এত বড় ঝড়ের পর একটা জেলেও কিন্তু মারা যায় না, একটা নৌকা ডুবে নেয়। এটা কিন্তু আপনাদের মনে করবো যে আমাদের সমন্বিত উদ্যোগ এবং সবাই প্রচেষ্টা এটা সম্ভব। এবং মাননীয় প্রধানমন্ত্রী এই দুর্যোগের শুরুর আগে থেকে আমাদের নিয়মিত মনিটরিং করেছেন, সার্বক্ষণিকভাবে খোঁজখবর নিয়েছেন এবং তার নির্দেশনায় তার নেতৃত্বে আমরা কাঙ্ক্ষিত ফল পেয়েছি। এই কৃতিত্ব আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিব, সাথে সাথে সবাই সমস্ত মন্ত্রণালয় এবং যারা স্টাফ হোল্ডার সবাইকে দিব। আমরা তার সমন্বয় ভূমিকা পালন করছি। সুতরাং আগামী দিনেও এই ঝড় বাংলাদেশে যে কোনো সময় আসতে পারে। সারা বছরই দুর্যোগ মন্ত্রণালয়ের কাজ। এই শুধু দুর্যোগ মন্ত্রণালয় শুধু বন্যা না, আবার যে কোনো সময় আগুন লাগতে পারে, টর্নেডো হতে পারে, যে কোনো সময়। প্রতিদিনই আমাদের পরশু আপনারা জানেন যে সিলেটে পাহাড় ধসে আমাদের 3 জন মানুষ হারিয়েছি আমরা, একটা ফ্যামিলি। এতে প্রতিনিয়ত আমাদের এগুলি কাজ করতে হয় এবং সারাক্ষণই আমাদের দুর্যোগের মন্ত্রণালয়ের কাজ 24 ঘন্টা এবং সারা বছরে। সুতরাং আমি মনে করি এই দুর্যোগ যদি বাংলাদেশকে কাঙ্ক্ষিত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তথা শেখ হাসিনা স্মার্ট সোনার বাংলা কায়েম করতে হয়, তাহলে আমাদের সমস্ত অবকাঠামোকে দুর্যোগ সহনীয় মাত্রায় গড়ে তুলতে হবে। এমনকি আমরা যদি ভবিষ্যতে নিরাপদ বাংলাদেশ, ভবিষ্যৎ জেনারেশনের জন্য, প্রজন্মের জন্য আমরা নিরাপদ বাংলাদেশ রেখে যেতে চাই, তাহলে আমাদেরকে সমস্ত জাতিকে আমাদেরকে এই দুর্যোগের ব্যাপারে সচেতন করে গড়ে তুলতে হবে। বিশেষ করে আমার একটা ভয়ের কারণ সবসময় আমি চিন্তা করি যে ভূমিকম্প। বাংলাদেশ কিন্তু একটা ভূমিকম্প প্রবণ একটা দেশের মধ্যে একটা অন্তর্ভুক্ত। যে কোনো সময় বাংলাদেশ 8 মাত্রা ভূমিকম্প পর্যন্ত হওয়ার সম্ভাবনা আছে। তাতে আপনার 20% বিল্ডিং কলাপস হয়ে যেতে পারে। তাতে দেখা যায় ঢাকা শহরে লক্ষ লক্ষ লোকের আটকা পড়ে যেতে পারে, মৃত্যুর সম্ভাবনা রয়েছে। এগুলো নিয়ে আমরা কিন্তু আমি প্রথম থেকে কাজ করতেছি। আপনারা জানেন বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে উচ্চ যে আমাদের LTL, যেটা আমরা নিচ থেকে নিয়ে আসছি, বর্তমানে আমরা সেভাবে কাজ করতেছি। আমরা আরবান এলাকার স্বেচ্ছাসেবক সংখ্যা বাড়াচ্ছি, কারণ অনেক সময় এতদিন দেখা যাচ্ছে যে আমরা বিশেষ করে দুর্যোগ প্রবণ এলাকা, বন্যা প্রবণ এলাকাকে গুরুত্ব দিয়ে স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তোলা হয়েছে। আমি আসার পরে আমি এটাকে আরবান স্বেচ্ছাসেবক বাহিনী আমরা গড়ে তুলতেছি। কারণ এই যদি আমরা ভবিষ্যতে যদি কোনোরকম ভূমিকম্প হয়, তাহলে আমাদের এই শহরগুলি, এই আমাদের বিল্ডিংগুলিকে, এদের লক্ষ লক্ষ মানুষ, অধিকাংশ ঘনবসতি মানুষ হলো শহরে থাকে। এই ব্যাপারে আমাদের আরও অ্যাডজাস্ট করা প্রয়োজন বলে আমি এই উদ্যোগটা নিয়েছি। এবং আমি আরবান অঞ্চলে ব্যাপকভাবে স্বেচ্ছাসেবক তৈরির জন্য আমরা কাজ করতেছি এবং এদেরকে নিয়মিত যে সমস্ত নতুন নতুন আমাদের অস্ত্র, আমাদের বিভিন্ন যন্ত্রপাতি আসছে, সেগুলি মহড়ার মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করা, প্লাস শহর অঞ্চলের সৃষ্টি করা এবং বিল্ডিংগুলি যদি ধসে যায়, কলাপস হয়ে যায়, মানুষকে উদ্ধার করা, বিল্ডিং পরিষ্কার করা। এই ব্যাপারে আমরা একটা ব্যাপক কর্মসূচি নিয়ে কাজ করছি এবং আমরা এই কাজ অব্যাহত থাকবে। এটাকে আমি অধিক গুরুত্ব দিয়ে কাজ করতেছি। সুতরাং এছাড়া আমি মনে করি যে আমাদের স্কুল লেভেল থেকে, যেহেতু ভৌগোলিক কারণে আমাদের বাংলাদেশটা দুর্যোগপূর্ণ এলাকা এবং এই দেশকে যদি ভবিষ্যতে কাঙ্ক্ষিত
লক্ষ্যে 2041 উন্নত বাংলাদেশ করতে হয়, তাহলে এই আমাদের অ্যাওয়ারনেসকে প্রজন্ম ভবিষ্যৎ নিজ থেকে এই আমাদের সচেতনতা গড়ে তুলতে হবে এবং এই যে মহড়াগুলি আমাদের স্কুল লেভেল থেকে আমাদের অন্তর্ভুক্ত করা দরকার। তবে এটা কোনো ভয়ের কোনো কারণ নেই। ভয়ের কারণ এই জন্য, এরকম অবস্থা কিন্তু পৃথিবীর বহু দেশে আছে। যেমন নেপালে ভূমিকম্প হয়, তুরস্কে হয়, যেমন জাপানের অ্যাম্বাসেডার কয়েকদিন আগে আমার কাছে আসতে বলছে, দেখো আমাদের দেশে ঝড় হয়, আমাদের দেশে বন্যা হয়, আমাদের দেশে ভূমিকম্প হয়, তোমাদের দেশে আমাদের দেশ ভৌগোলিক কারণে কিন্তু একই রকম। এরকম ফিলিপাইনও আছে, এরকম উপকূলীয় অনেক দেশ আছে, আমরা একই রকম। কিন্তু তারা এই আবার একটা দুর্যোগ সহনীয় একটা অবকাঠামো, সমাজ ব্যবস্থা এবং অ্যাওয়ারনেস একটা জনগোষ্ঠী এমনভাবে তৈরি করেছে যে সমস্যা আসলে যেটা তারা সমাধান করার মতো সক্ষমতা সৃষ্টি হয়েছে। তো আমরা যে সক্ষমতা আমরা আছে, সেটাকে আমাদের দিন দিন এটাকে আরও বাড়াতে হবে এবং এটাকে আমাদের নতুন নতুন প্রযুক্তি আসতেছে, নতুন নতুন সক্ষমতা বাড়ানোর জন্য নতুন নতুন বিভিন্ন যেসব যন্ত্রপাতি আসছে এগুলিকে আমাদের নিয়ে আসতে হবে এবং সাথে সাথে আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী আছে, আমাদের বিভিন্ন যে জেনারেশন ভবিষ্যৎ যারা বাংলাদেশকে ভবিষ্যতে আমাদের পরে তাদেরকে এটার পরে প্রশিক্ষিত করে আমাদের গড়ে তুলতে হবে। এইভাবে আমরা মনে করি যে দুর্যোগ মন্ত্রণালয় বাংলাদেশের উন্নত ভবিষ্যতের জন্য অনেক আমাদের কাজ করা রয়েছে, কাজগুলি আমাদের করা দরকার আমাদের এবং সেটা আমরা করব। সুতরাং আমি একজন নতুন মানুষ, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছিলাম, হলের প্রস্তাব এই ব্যাপারে কথা আমারও বলা উচিত ছিল। আমি এই আগে থেকেই যেমন আমি দুর্যোগকে মোকাবেলা করেছি, সাথে সাথে দুর্যোগ পরবর্তী কি কাজ করতে হবে সেটা কিন্তু আমি দুর্যোগের আগেই থেকে আমি সিদ্ধান্ত নিই। এবং আপনারা জানেন দুর্যোগের 3 দিন আগে আমি ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমার দুর্যোগের পরে মানুষের কি দরকার সেটা আমি পৌঁছে দিয়েছিলাম। শুধু আমি পৌঁছে দিয়ে নেই, রেড ক্রস, সিপিপি, ফার্স্ট সবাইকে ইনভলভ করছি। আপনারা জানেন দুর্যোগের একদিন পরে আমি মন্ত্রণালয় ইন্টারমিনিস্ট্রিয়াল মিটিং করেছি এবং মিটিং করে ক্ষয়ক্ষতির হিসাব নেওয়ার জন্য দিয়েছি। গতকাল আমাদের আরেকটা ইন্টারমিডিয়েট মিটিং হয়েছে এবং এই প্রথম আমি একটা উদ্যোগ নিয়েছি যে সমস্ত ক্ষতিগুলিকে ঐক্যবদ্ধ করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে দেব। আপনারা জানলে খুশি হবেন, আজকের মধ্যে আমি সারা বাংলাদেশে সমস্ত মন্ত্রণালয়ের যে ক্ষতিটা হয়েছে আজকে আমি সেটা সম্পূর্ণ রেডি করে আগামীকাল মাননীয় প্রধানমন্ত্রীর আমি হাতে দেব। তো এটা আমাদের এবার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভেরিবাদের আর উপকূলের মৎস্য সম্পদের তা বেশি করে হয়েছে। কোটি কোটি টাকার মানুষের যে ঘেরগুলি নষ্ট হয়েছে আর ভেরিবাদ, অসংখ্য ভেরিবাদ নষ্ট হয়েছে। উপকূলে ঘূর্ণিঝড়ের রাস্তাঘাট নষ্ট হয়েছে, বাড়িঘর নষ্ট হয়েছে এবং এই মন্ত্রণালয়ের রিপোর্টগুলি গতকাল আমার সেকেন্ড ইন্টারনাল মিটিং হয়েছিল। আমরা 90% পেয়েছি, বাকিটা আজকে পেয়ে যাব। আগামীকাল মাননীয় প্রধানমন্ত্রীর হাতে এই সমস্ত মন্ত্রণালয়ের ক্ষতির হিসাবটা আমি দিব, যাতে এই কাজগুলি মাননীয় প্রধানমন্ত্রী সঠিকভাবে অ্যাড্রেস করে বাস্তবায়ন করতে পারেন। কারণ বিগত দেখা গেছে ওই বন্যার পরে কিছু সাহায্য দিয়ে আলটিমেটলি ক্ষতির কাজগুলিকে সেভাবে মোকাবেলা করা পরিকল্পিত হয়েছে কিনা আমি জানি না। আমি চেষ্টা করতেছি যে ক্ষতিগুলি সমস্ত মন্ত্রণালয়কে নিয়ে এবং আমি নিজ হাতে ওই মাননীয় প্রধানমন্ত্রী আগামীকালকে আমি তার হাতে দেব, যাতে সব কাজগুলি মাননীয় প্রধানমন্ত্রী সঠিকভাবে করতে পারে। আপনি যে ক্ষয়ক্ষতিটা 90% পেয়েছেন, একটু কি বলা যাবে যে কি আমি গতকাল পর্যন্ত প্রায় দেখলাম যে 7,000 কোটি টাকার একটা ক্ষতির একটা হিসাব আমার কাছে আসছে। আজকে টোটালটা পাইলে আমি হয়তো কালকে যখন আমি জমা দিব তার আগে তার একটা কপি আপনাদেরকে দিব, তাইলে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন একটা মন্ত্রণালয় ভিত্তিক বিস্তারিত ক্ষয়ক্ষতির হিসাব। এবং
এটা এই জন্য আমি দিচ্ছি যে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো আমি এটা এইভাবে প্রতিরোধ চেষ্টা করছি, এই আপনার ক্ষয়ক্ষতি, এই আপনার রিপোর্ট, বাকিটা ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই এটা দেখবেন যাতে ক্ষতিটা আমরা যত দ্রুত সাথে কাটিয়ে এই পর্যায়ে আমাদের ইন্ডিপেন্ডেন্ট টিভি এটা উনি যে এলাকা বলছে ব্রহ্মপুত্র নদ অনেক পুরনো একটা নদ, আমি জানি আমার বাড়ি ওই অঞ্চল, সেখানেও অবৈধ বালু জ্বালায় এলাকাবাসী, মানে রাস্তাঘাট তো ভাঙছে, নদীর পাড় ভেঙে কিছু জমি চলে যাচ্ছে ব্রহ্মপুত্র নদ, এটা একটু উল্লেখ করুন। যাই হোক, এই যে অবৈধ বালু উত্তোলনের ব্যাপারে আমিও তো ওই এলাকার লোক, এইরকম অভিযোগ আমাদের এলাকাও আছে। যদিও এটা আমার ঠিক মন্ত্রণালয়ের মধ্যে পড়ে না, তবে এইটা সমস্যাটা বাংলাদেশে আছে এবং এটা একটা বিরাট সমস্যা শহরে, গ্রামে, গঞ্জে। এগুলির ব্যাপারে আমার মনে হয় আরো কঠোরভাবে এগুলা নিয়ন্ত্রণ করা দরকার, আইনের মধ্যে নিয়ে আসা দরকার এবং এগুলি শক্তভাবে বন্ধ করা দরকার। আমি এই দাবির সাথে আমি একমত। খুবই সুন্দর প্রস্তাব, যেটা আমাদের ভূমিকম্পের সাথে বজ্রপাতটা বর্তমানে একটা বড় প্রবলেম বাংলাদেশে। এই বজ্রপাত নিয়ে আমরা কাজ করতেছি। আমরা প্রায় 1300 কোটি টাকার একটা প্রকল্প প্ল্যানিং কমিশনে আছে। আমি মূলত ওই প্রকল্পের জন্য এখন মন্ত্রীর কাছে যাব, আশা করি ওই বজ্রপাতের প্রকল্পের জন্য আজকে যাব, আশা করি এটা পাস হবে এবং এটা আমার ইতিমধ্যে কথা হয়েছে। এই বজ্রপাতের সমস্যা হয়তো আমরা এটা পাস হলে আমরা একটা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে বললাম। এছাড়া আমরা বজ্রপাতকে নিয়ন্ত্রণের জন্য আমরা আপনারা জানেন আগামী মাসে আমাদের ফ্রান্সে একটা সফর আছে। এই বজ্রপাতের উপরে দেখার জন্য উনি আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে। আমরা ওইটা কাঠামো দেখতে যাব, বজ্রপাতের লেটেস্ট কি টেকনোলজি আছে। আমি আমার সচিব ফ্রান্সে আগামী মাসে এই বজ্রপাতের উপরে আমাদের মূলত অভিজ্ঞতা বোঝার জন্য আমরা যাচ্ছি। লাস্ট প্রশ্ন, সময় টিভি অনলাইনে সুনির্দিষ্ট গবেষণার ফল বাংলাদেশে সর্বোচ্চ 8 মাত্রার ভূমিকম্প হইতে পারে। এটা একটা মানে সায়েন্টিফিক্যালি এটা আমাদের কাছে পরীক্ষিত। এটা জি সর্বোচ্চ বলছি তো বজ্রপাত বলা হচ্ছে। তো ধন্যবাদ, আমরা এখন শেষ করব।